অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা এবং প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধন্যবাদ। আমরা দেশের যে অবস্থায় এখন আছি, এখন একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে দেশে। এটা বিশেষ বললাম এই কারণে, একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা, বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা, এক ধরনের প্রস্তুতি। তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক ধরনের নেতিবাচক মন্তব্য করছেন। তো এই রাজনৈতিক দলের ব্যাপারে এই মন্তব্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাকে কি আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, বাংলাদেশের সমস্ত মানুষকে, এবং যারা বাহির থেকে শুনছেন আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না, আমার চিন্তায়ও ছিল না। আমি যদি 5ই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি, 5ই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে। আমার কল্পনা তো ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেট ভদ্র মানুষ, শুধু রাজনৈতিক পরিচয় না, পারিবারিক পরিচয়ে, ব্যক্তিগত পরিচয়ে, যাকে সারা দেশের মানুষ জানে, তার মতো ভদ্রলোক খুব কম। তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে, বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে, এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক। এমনকি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট, উবায়দুল কাদেরের মতো বেয়াদব একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই, যা বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা বললেন, যাদেরকে আমরা বলি আমাদের সন্তান, ছাত্রনেতা ছিল, তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন, এটার মধ্যে দোষের কি? উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে আছে, এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায়, যারা সেই দলের প্রতি, নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে, যাদের পদ পদবি থাকবে, দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট। তা না হলে তো এটা নিরপেক্ষ সরকার, বা এটা তো নির্দলীয়, বা এটা ইন্টারিম গভর্নমেন্ট হলো না। কাজে আপনারা দল করেন, আপনাদেরকে বলছে, আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে। আমাদের সন্তানরা দল করবে, ভালো দল হোক, কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না, যে তলারটাও খাবেন, উপরেরটাও খাবেন, আবার নিচেরটা কুড়াবেন, এটা হবে না। এটাকে বলা হয় মুনাফিকি। এমনি 5ই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলেপেলেরা মারাত্মক মুনাফিকি করেছে, এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে, প্রতারণা। 5ই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে, মানুষ হাজারে হাজারে জীবন দিছে, আহত হয়েছে, ছাত্র জনতা যে কারণে গেছে, যে কথার উপরে। আর এখন তারা যে কথা বলছে, যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায়, যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ভ্যানগার্ড, যেমন তারা এখন বলতেছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তরসনে যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব, যেমন তারা বাংলাদেশের সমস্ত, আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো, এখন আবার নতুন করে বলতেছে জিয়াকেও আমরা রাখবো না, জিয়াবাদও আমরা চাই না। এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ সে আন্দোলনে যায় এবং যাইতো কিনা। আমি যদি যাইতাম, আমি যে রিস্ক নিয়ে কাজ করেছি, আপনি যে রিস্ক নিয়ে কাজ করেছেন, আমরা তখন ভাবতাম কাজটা আমরা করব কিনা।
আর গেলে এখন তাদের সাথেই থাকতাম। এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে, এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে। একটু সময় আপনাকে এই যে সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে যে ওদের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে বাংলাদেশে মুজিববাদও চলবে না, জিয়াবাদও চলবে না। তা আমার প্রশ্ন হলো, মুজিববাদ কি কখনো এই প্রসঙ্গটা কি এসেছিল? সে বঙ্গবন্ধু কখনো মুজিববাদের কথা বলেছেন, অথবা ওনার সরকার কখনো মুজিববাদের কথা কি আনুষ্ঠানিকভাবে বলেছেন? অথবা জিয়াবাদ এই শব্দটা তো আমি জীবনে শুনেই নাই, আপনি কি কখনো শুনেছেন যে জিয়াবাদ বলতে কেউ? জিয়াবাদ বলতে আমি কালকেও কথাটা বলেছি, জিয়াবাদ বলে কোনো কথা আমি শুনি নাই। তবে মুজিববাদ কথাটা যেটা, এইটা মুক্তিযুদ্ধের সময় আমি যেহেতু মুজিব বাহিনী ট্রেনিং করেছি, বিএলএফ ট্রেনিং, আমরা দেরাদুনে বৈশা আমাদের নেতারা 4 নেতা ছিল আমাদের বিএলএফ এর, 1 ফজলুল হক মনি, 2 সিরাজুল আলম খান, 3 আব্দুর রাজ্জাক, 4 তুফাইল আহমদ, তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যে বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না, সোজাভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী। এই যে মুজিব বাহিনী নামটা আসছে 62 সন থেকে যে বিএলএফ গড়ে উঠলো, এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইল। মুজিববাদটা কি? মুজিববাদটা হইল যখন ছাত্রলীগ ভাগ হয়ে গেল, জাসদ ছাত্রলীগের ব্রিলিয়েন্ট লোকজন চলে গেল আন্ডার দ্য লিডারশিপ অফ সিরাজুল আলম খান, তার ছায়া এবং আসম আব্দুর রব শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়েন্ট ছেলেরা চলে গেল। তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান। এখন ওই স্লোগানটা তো নূরে আলম সিদ্দিকী যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল, ওই স্লোগানটা তারা তো আর দিতে পারে না। কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই, আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে। এইটার নাম দিল, প্রসেসটার নাম দিল মুজিববাদ। এটার পিছনে কিন্তু কোনো থিওরি বা থিসিস ছিল না। সরকারি স্বীকৃতি ছিল? হ্যাঁ, না না তাও ছিল না, না তা ছিল না। কিন্তু ছেলেরা এটা, আমরা এটা বক্তৃতা করতাম বা ছেলেরা এটা ছাত্রলীগের। নাসিরউদ্দিন পাটোয়ারি যে মুজিববাদ এবং জিয়াবাদের বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছে, এটা কি প্রকৃতপক্ষে কোন আদর্শের বিরুদ্ধে ফাইট নাকি একটা ছায়ার বিরুদ্ধে লড়াই? এটা তো একটা ছায়ার বিরুদ্ধে। আর এইসব ছেলে পেলেরা কি জানে? কিছুই জানে না, এরা কিছুই জানে না। আমি এদের যে ইতিহাস নিছি, সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা। একদিন তো ইতিহাস আমি না বললে আমি বলবো না, কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না। আমি এদের যে ইতিহাস জানতেছি, তাদের বাড়ি গড় অমুক তমুক, পুরুষ পূর্বপুরুষ, এগুলা যা জানতেছি, তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে, এরা যে কি বলে, আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিল আমি বুঝতে পারি না। এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে, কথা বলবে, সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু সংস্কৃতির সীমা লঙ্ঘন করবে না। তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে। আমি একটু আগেও বলছি যে ঈদের দিন আমার 1 বছরের বড় ভাই যে, তাকেও আমি সালাম করি, নামাজ পড়ি সালাম করি বড় ভাই। এটা আমাদের বাঙালি কালচার, এটা কালচার। একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, আমার চেয়ে 10, আমি চেয়ারে বসে আছি, এমনি উঠে গা মুরব্বীরা দেখলেই সিগারেটটা লুকায় ফেলি। আমি সুপ্রিম কোর্টে ওকালতি করি প্রায় 50 বছরই প্রায় হয়ে গেছে। সুপ্রিম কোর্টে ওকালতি করি, জজ কোর্ট মিল্লা, টোটাল প্রায় 48 বছর হয়েছে। আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে, তাকে আমি স্যার ডাকি। এটা বাঙালির কালচার। এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে। এই কে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে, কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল, জিএস ছিল, কোন ছাত্র সংগঠনের নেতা ছিল, কেউ জানে না। এরা একটা, আমি মনে করব এরা একটা, ওই যে জাতিসংঘে বলছে মিটিকুলাস কি না ইংরেজিটা বলছে জনাব, এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশের। এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে, কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা। যে কারণে তারা, আমি আগের থেকেও জানি, এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি, সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদব। এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে 100%। মানুষকে
হেয় প্রতিপন্ন করার জন্য, অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে, কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম। জি, যে কথাটা শুরুতে আমি বলছিলাম যে আপনি কি মনে করেন যে এই সরকার, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময়। আমি বলতে যাচ্ছি কিন্তু যদি দিয়ে বলেছেন। আমার প্রশ্নটা হলো, আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড, আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে? আজকে একটা মিটিং হয়েছে, মিটিং এর পরিধিটা মৌলানা আজহারির মতো তো 15 লক্ষ লোকের না, মনে করেন 1500 লোকের বা 1000 লোকের, কিন্তু সব মুক্তিযোদ্ধা, 71-এর রিয়েল মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে। এই যে ইউনিটি রিপোর্টার্স ইউনিটি, যেটা গড়ে বাইরে মিলায় কোনো জায়গা ছিল না, আজকে এত হয়েছে। উপলক্ষটা ছিল জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ, কিন্তু বক্তৃতা করছে আমরা সব মুক্তিযোদ্ধারা, আমি, আব্দুল সালাম, সাদেক খান, উলফাত এবং বীর প্রতীক, বীর বিক্রম অনেকেই, এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, উনিও বীর বিক্রম। আমরা সব একসাথে একমত, সারা বিএনপি এখন একমত, কোনো ডিফারেন্স নাই। একদিন বিএনপির মধ্যে দুদুল্যমানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে, কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে, এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে, এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে, আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না। আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি, জি, হোল্ড ইওর টাং, জিহ্বা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে, জনগণ সেই জন্য প্রস্তুত হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এটা বলার পর তিনি আরেকটা জায়গায় বলেছেন এ দেশে কেবল বাংলাদেশ পন্থীরাই থাকবে এবং তারাই নির্বাচনে অংশ নেবেন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ পন্থী এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন? উনি কি বলেছেন উনি জানেন, আপনি কি বুঝেন ওনার মুখ থেকে উচ্চারিত হওয়ার পর? আমি প্রশ্নের একটা সাপ্লিমেন্ট হলো, উনি যাদেরকে বাংলাদেশ পন্থী বুঝিয়েছেন, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো কারা বাংলাদেশ পন্থী নয় বলে আপনি মনে করেন? আমি আপনাকে বলি, জনাব মাহফুজ আলমকে আমি চিনি না, এদেরকেও চিনি না, অন্যদেরকে চিনি না, কাউকেই চিনি না আমি। কি বিপজ্জনক অবস্থা, কারণ এরা আমার নাতির সমান, আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে, আমার ছেলের বয়স, বড় ছেলের বয়স 44 বছর, এরা আমার নাতির সমান। এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনূস সাহেব জাতিসংঘে পরিচয় করায় দিছে, সে হইল মাস্টার মাইন্ড। আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট, ওর মতো একটা ছেলে, চাল নাই চুলা নাই, আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না, কিছুই নাই, যার কোনো ইতিহাস নাই, ভূগোল নাই, অতীত নাই, বর্তমান নাই, এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া, ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না। উনি যেভাবে কথা বলে, উনি তো আফগানপন্থী, উনি তো তালেবানপন্থী, উনি তো আইএস পন্থী, আমরা বুঝি তো। তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ, ইন্ডিয়া পার হয়ে অন্য কোনো দেশে। উনি আবার বাংলাদেশিদেরকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে। এত বড় বড় কথা, এটা কিন্তু এটা ইতিহাসকে একদম কলঙ্কিত করে ফেলছে। কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে, এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে। এইটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না। আজকে যত ঘটনাই ঘটুক, ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক, উনি যা করছে এবং করতে চাইতেছে, ওইটাকে এইটা কোনোদিন বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না। এইটা শুরু হয়েছে। কাজে যে ছেলেটি এই কথাটা বলে, এখানে শুধু বাংলাদেশিরা থাকবে, দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে,
আপনি বাংলাদেশি কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনি অনেক সিরিয়াস বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বললেন। আমি মনে করি আমাদের দর্শকরা এটা উপভোগ করবেন এবং এখান থেকে অনেক চিন্তার খোরাক পাবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।